2011 সালে মুক্তি পেয়েছিল রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস মুভি এবং সেই মুভির দ্বিতীয় পার্ট ডাউন প্ল্যানেট অফ দ্য এপস 2014 সালে মুক্তি পায়। আপনারা যারা এর আগের পার্টটি দেখেননি, আমি তাদের জন্য গল্পটা একটু বলে দিচ্ছি যাতে আপনারা গল্পের সিকোয়েন্স মেলাতে পারেন। আমরা আগের পার্টে দেখেছি একদল সায়েন্টিস্ট শিম্পাঞ্জির উপর তাদের এক্সপেরিমেন্ট করছে, এমন একটা ঔষধ তৈরি করছে যেটাতে মানুষের মেধাশক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। কিন্তু তারা প্রথমে যে ঔষধটা বানায় তাতে সফল হলেও দ্বিতীয়বার আপডেট ভার্সন বানাতে গেলে অনেক মানুষের সেই ঔষধে মৃত্যু হয়। তবে যে শিম্পাঞ্জির উপর এগুলো অ্যাপ্লাই করা হয়েছিল তারা অনেক স্মার্ট আর অ্যাডভান্স হয়ে যায়। এক পর্যায়ে তারা মানুষের সাথে যুদ্ধ করে তাদের বাসস্থান জঙ্গলে ফিরে যায়। চলুন তবে আজকের দ্বিতীয় পার্টি কি হয় দেখে আসা যাক। বর্তমানে পুরো বিশ্ব জুড়ে ওই মেডিসিনের প্রভাবে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে জঙ্গলের সিজার অর্থাৎ ওই শিম্পাঞ্জিদের লিডার, তারা সবাই একসাথে জঙ্গলের ভিতর সুখী জীবনযাপন করছে। সিজারের একটা ছেলেও হয়েছে যার নাম বুলুয়াই। হঠাৎ করে একদিন জঙ্গলের ভিতর একটা ভাল্লুক সিজারের সেলের উপর আক্রমণ করে। সেই সময় সিজার তার বাকি সঙ্গীদের কাছে সাহায্য চায়। সেই মুহূর্তে কোবা নামক একটা শিম্পাঞ্জি এসে ভাল্লুকটাকে মেরে বুলুয়াইকে রক্ষা করে। সিজারের সাথে কোবার বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, কারণ আমরা আগের পার্টটায় দেখেছিলাম সিজার মানুষের হাত থেকে কোবাকে বাঁচিয়েছিল। এখানে আমরা দেখতে পাই শিম্পাঞ্জিগুলো ঘোড়ার পিঠে করে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে। তারা পুরো একটা কলোনি তৈরি করে ফেলেছে। তারা এখন মানুষের মতোই জীবনযাপন করছে। তো যাই হোক, সিজার তার ঘরে ফিরে তার স্ত্রী কর্নেলিয়ার সাথে দেখা করে। কর্নেলিয়া অন্তঃসত্ত্বা, সে নতুন একটা সন্তানের জন্ম দিয়েছে। তারপর সিজার ওল্ড পাওয়ারফুল শিম্পাঞ্জি মাউন্সির সাথে দেখা করে, যাকে আমরা আগের পার্টি দেখেছিলাম, যেখানে সিজার তাকে পার্মানেন্ট সেল থেকে মুক্ত করেছিল। সে এখন এই জঙ্গলের শিম্পাঞ্জিদের পড়াশোনা শেখায়। সে এখন ভালো একজন শিক্ষক। এদিকে সিজারের ছেলে বুলুয়াই আর তার বন্ধু মাছ ধরতে গিয়ে ফেরার পথে জঙ্গলে একটা মানুষ দেখতে পায়। মানুষটা এই শিম্পাঞ্জিকে দেখে অনেক ভয় পায়। তার হাতে থাকা পিস্তল নিয়ে বুলুয়াইয়ের বন্ধুর উপর গুলি চালায়। এই গুলির শব্দ শুনে জঙ্গলের সমস্ত এপস জেগে ওঠে। তবে এই মানুষটা একা ছিল না, তার সঙ্গেও তার অনেক সঙ্গীরা ছিল। এই মানুষদের ভিতরে ম্যালকম নামের একজন ছিল। কিছুক্ষণের ভিতরে এখানে সব শিম্পাঞ্জি চলে আসে এবং তারা আহত শিম্পাঞ্জিটাকে মাটিতে পড়ে থাকতে দেখে। পরিস্থিতি বেগতিক দেখে ম্যালকম সিজারের কাছে আত্মসমর্পণ করে এবং বলে, আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি। এই কথা শুনে সিজার হুঙ্কার দিয়ে এই মানুষগুলোকে এখান থেকে চলে যেতে বলে। একজন শিম্পাঞ্জির মুখে কথা শুনে এখানে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায় আর সবাই ভয় পেয়ে এখান থেকে চলে আসে। তবে মানুষগুলো আসার সময় ম্যালকমের ছেলে আলেকজান্ডার তার ব্যাগ সেখানে ফেলে আসে, আর এই ব্যাগ পায় সিজার। তাই সিজার কোবা আর একটা শিম্পাঞ্জিকে মানুষগুলোর উপর নজর রাখতে বলে। অন্যদিকে দেখা যায় মানুষগুলো সেই ব্রিজের ওপারে তাদের কলোনিতে তাদের লিডার ডেফলসের কাছে ফিরে এসেছে। এই হলো সেই ব্রিজ, মনে আছে তো? এটার উপর মানুষ আর শিম্পাঞ্জির ভেতর যুদ্ধ হয়েছিল, আমরা আগের পার্টে দেখেছিলাম। যাই হোক, তারা ডেফলসকে বলে একজন শিম্পাঞ্জি হঠাৎ কথা বলে উঠেছে, কিন্তু ডেফলস তাদের কথাগুলো বিশ্বাস করে না। মানুষগুলো তাদের বাসস্থানে এসে পৌঁছায়। যেহেতু এই মানুষগুলোকে ফলো করছিল কোবা আর তার টিম, তারা দেখতে পায় এই মানুষগুলোর বাড়ির উপর বিশাল বড় একটা টাওয়ার রয়েছে। এরপরে কোবারা ফিরে এসে সিজারকে এই সমস্ত কিছু খুলে বলে। এই কোবা মানুষদের একদম দু চোখে দেখতে পারে না। সে মানুষ পেলেই তাদের উপর হামলা করতে চায়, কারণ আগের পর্বে দেখেছি মানুষরা তাদের সকল এক্সপেরিমেন্ট কোবার উপর চালাতো, যাতে করে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই সে সিজারকে বলে মানুষদের উপর আক্রমণ করতে, কিন্তু সিজার বিনা কারণে কারোর উপর আক্রমণ করতে চায় না, কারণ সিজার হলো একজন দায়িত্ববান লিডার। সিজার জানতো যদি মানুষের উপর আক্রমণ করা হয় তাহলে মানুষরাও তাদের উপর আক্রমণ করবে, এতে তাদের দলের অনেক শিম্পাঞ্জি সেখানেই মারা যাবে। তখন তারা আর একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। তবে তারা মানুষদের কখনো এটা ভাবতে দেবে না যে তারা দুর্বল। তাই সিজার সিদ্ধান্ত নেয় তার সমস্ত দলবল নিয়ে মানুষদের কলোনিতে এসে তাদেরকে হুমকি দিয়ে যাবে। তো যেমন প্ল্যান তেমনই কাজ। সিজার তার দলবল নিয়ে হাজির হয় মানুষদের কলোনিতে আর সবাইকে শাসিয়ে বলে, তোমরা তোমাদের বাসস্থানে থাকবে আর আমরা আমাদের বাসস্থানে থাকবো। যদি তোমরা শিম্পাঞ্জিদের কোনো ক্ষতি করতে চাও তাহলে আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না, আমরাও যুদ্ধ ঘোষণা করব। এই বলে যাওয়ার সময় সিজার আলেকজান্ডারের ফেলে আসা ব্যাগ দিয়ে দেয়। সিজারকে আবারও মানুষের মতো কথা বলতে দেখে প্রত্যেকটা মানুষ হতবাক হয়ে যায়। আর এই ঘটনার পর মানুষরা অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে।
তখন এখানকার লিডার ডেফলস সবাইকে শান্ত করিয়ে বলে, মানুষের কাছে যথেষ্ট পরিমাণে অস্ত্র আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে যে করেই হোক তাদের পাওয়ার সাপ্লাই কন্টিনিউ করতে হবে। মূলত এই মানুষগুলো বেঁচে থাকার জন্য ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের খুব দরকার ছিল। তারা ওই জঙ্গলে গিয়েছিল পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এই জঙ্গলের ভিতর বিশাল একটা পুরাতন জলবিদ্যুৎ কেন্দ্র, সেটাকে যদি পুনরায় মানুষ আবারও চালু করতে পারে তাহলে তাদের পাওয়ার সাপ্লাইয়ের কোনো অভাব থাকবে না, আর প্রত্যেকটা মানুষ ভালোভাবে বিদ্যুৎ পাবে আর তার সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। বর্তমানে সেই জায়গাতে যেতে হলে অ্যাবসদের কলোনি পার করে যেতে হবে। তো যাই হোক, ম্যালকম সিদ্ধান্ত নেয় সে একা আগে সিজারের সাথে কথা বলবে, কারণ সিজার কারো কোনো ক্ষতি করতে চায় না এবং সে তার ছেলের ব্যাগ ফেরত দিয়ে গিয়েছিল। এরপর ম্যালকম রেডি হয়ে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলে তার ছেলে আলেকজান্ডারও তার সঙ্গে যেতে চায়। এরপর তারা বাপ ছেলে দুজনে গাড়ি নিয়ে জঙ্গলে উপস্থিত হয়। গাড়ির ভিতর ছেলেকে রেখে একাই এই জঙ্গলের ভিতর যেতে শুরু করে। পথে যাওয়ার সময় শিম্পাঞ্জি তাকে ধরে সিজারের কাছে নিয়ে যায়। ম্যালকম আত্মসমর্পণ করে সিজারের সাথে কথা বলতে চায়, কিন্তু কোবা তাকে কোনো সুযোগ দিতে চায় না। সে শুধু চাই ম্যালকমকে হত্যা করতে। সিজার কোনো মতে এই পরিস্থিতি হ্যান্ডেল করে। এরপর ম্যালকম সিজারকে সমস্ত বিষয় খুলে বলে এবং তাকে সাথে নিয়ে সেই জলবিদ্যুৎ কেন্দ্রটি দেখায়। তখন সিজারকে বুঝিয়ে বলে এটা চালু করতে পারলে মানুষের অনেক উপকার হবে, তাদের আর কোনো বিদ্যুতের সমস্যা হবে না, তাছাড়া এতে করে শিম্পাঞ্জিদেরও কোনো ক্ষতি হবে না। কাজটা শেষ হলেই তারা জঙ্গল ছেড়ে চলে যাবে, তারা আর কখনো অ্যাবসদের জ্বালাতন করবে না। সমস্ত পরিস্থিতি সিজার বুঝতে পেরে মানুষদের সাহায্য করতে রাজি হয়। তবে সিজার তাদেরকে একটা শর্ত দেয়, সেটা হলো তারা যখন জলবিদ্যুৎ কেন্দ্রটা চালু করতে জঙ্গলে আসবে তারা তাদের সঙ্গে কোনো প্রকার হাতিয়ার বা অস্ত্র আনতে পারবে না। তো সিজারের এই শর্তে ম্যালকম রাজি হয়। তবে সিজারের এমন ডিসিশনে কোবা তার উপর একটুও খুশি হয় না, কারণ সে কোনো মতেই মানুষদেরকে বিশ্বাস করে না। তাই সে কথায় কথায় সিজারের সাথে ঝামেলা করতে শুরু করে। তবে সিজারকে রেগে যেতে দেখে কোবা শান্ত হয়ে যায়। সেদিন রাত্রেবেলা মানুষগুলো বসে আলোচনা করছিল। অন্যদিকে কয়েকজন মানুষ শিম্পাঞ্জিগুলোকে প্রচন্ড ভয় পায়, তাদেরকে বিশ্বাস করে না। পরের দিন শিম্পাঞ্জিগুলো মানুষদের ক্যাম্পের সামনে আসে এবং মানুষগুলো তাদের কাজ শুরু করে দেয় এবং শিম্পাঞ্জিগুলো তাদের সাহায্য করে। কোবা তখন সেখানে উপস্থিত ছিল না। সে অন্য শিম্পাঞ্জিদের সাথে নিয়ে মানুষদের সেই কলোনিতে যায় যেখানে মানুষেরা তাদের বন্দুক টেস্ট করছিল। কোবা সেখানে গিয়ে দেখে যে মানুষদের কাছে প্রচুর অস্ত্র আছে। সে সময় কিছু মানুষ কোবাকে দেখে নেয়, তবে কোবা সবার সামনে বোকার মতো অভিনয় করতে থাকে যাতে মানুষ তার উপর সন্দেহ না করে এবং সে এখান থেকে বেরিয়ে যায়। এরপর সিজারকে জানায় মানুষদের কাছে যথেষ্ট অস্ত্র আছে যা দিয়ে জঙ্গলে অবস্থিত প্রত্যেকটি শিম্পাঞ্জিকে হত্যা করা যাবে। অন্যদিকে ম্যালকমের লোকেরা ড্যামে কাজ করছে, তবে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়। তখন অ্যাবসরা মানুষদের সাহায্য করলে ম্যালকম সিজারকে ধন্যবাদ জানায়। তখন ছোট্ট একটা শিম্পাঞ্জি এখানে থাকা মানুষের সুটকেস নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। তখন মানুষের সুটকেস থেকে অস্ত্র বেরিয়ে আসে, যেটা দেখে সিজার অনেক রেগে যায়, কারণ তার ম্যালকমের সাথে চুক্তি হয়েছিল তারা জঙ্গলে কোনো প্রকার অস্ত্র নিয়ে আসতে পারবে না। যেহেতু মানুষ কথা দিয়ে তাদের কথা রাখেনি, তাই সিজার রেগে গিয়ে সব মানুষদেরকে ওই জঙ্গল ছেড়ে চলে যেতে বলে। তো যাই হোক, এরপর সিজার তার বাসায় ফিরে দেখতে পাই তার স্ত্রী আবারও খুবই অসুস্থ হয়ে পড়েছে। সিজার তার স্ত্রীকে নিয়ে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে ম্যালকমদের হাতে আর কোনো কিছুই করার নেই, তাই তারা এই জঙ্গল ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তবে যাওয়ার আগে একবার সিজারের সঙ্গে দেখা করতে আসে। সেখানে এসে ম্যালকম ও তার স্ত্রী দেখতে পায় সিজারের স্ত্রী অনেক অসুস্থ, তবুও সিজার তাদেরকে বারবার করে এখান থেকে চলে যেতে বলে। এমন পরিস্থিতিতে ম্যালকমের স্ত্রী সিজারকে শান্ত করে বলে, আমার কাছে কিছু ঔষধ আছে, এগুলো খেলে আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। প্রথমে সিজার রাজি না হলেও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ঔষধগুলো খাওয়ানোর জন্য রাজি হয় এবং সিজার আবারও মানুষগুলোকে এখানে কাজ করতে অনুমতি দেয়। অন্যদিকে কোবা আলেকজান্ডারের উপর হামলা করে। তখন সেই বয়স্ক শক্তিশালী শিম্পাঞ্জি এসে আলেকজান্ডারকে কোবার হাত থেকে রক্ষা করে। এই ঘটনা সিজারকে জানানো হলে কোবা বলে সে কেন আবারও মানুষদের ওই জঙ্গলে থাকতে দিয়েছে। সিজার লিডার হওয়ার যোগ্য নয়, সে শিম্পাঞ্জিদের থেকেও মানুষদের নিয়ে বেশি চিন্তা করে।
এই কথা শুনে সিজার আবারও অনেক রেগে যায়। এক পর্যায়ে সিজার আর কোবার ভিতর লড়াই শুরু হয়। সিজার কোবাকে প্রচন্ড রকম মারে, আর একটু হলেই কোবার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু সিজার তাকে পুরোপুরি মেরে ফেলে না, কারণ সে চাইতো সব এপস গুলা একসাথে থাকুক। কিন্তু এখান থেকে বেঁচে গিয়ে কোবার মাথায় নতুন একটি শয়তানি বুদ্ধি আসে। সে কোনো মতে একটু সুস্থ হয়ে সিজারের ছেলেকে বিভিন্নভাবে উস্কাতে থাকে। বলে এই মানুষগুলো তোমার বাবাকে অন্ধ করে দিয়েছে, আর এরা তোমার বাবার প্রাণ নিয়ে নিতে পারে। আর ব্লু আই কথাগুলো শুনে তার বাবার জন্য অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ ব্লু আই এখনো অত্যন্ত ছোট, তার অত শত বিচার করার বুদ্ধি হয়নি। পরের দিন সকালবেলায় সেই বৃদ্ধ শিম্পাঞ্জিটা মানুষের ক্যাম্পে এসে হাজির হয়। আলেকজান্ডারের কাছ থেকে একটা বই নেয়। যেমনটা আমরা প্রথমেই দেখেছিলাম, এই শিম্পাঞ্জি এখন একজন শিক্ষক। এদিকে কোবা আবারও মানুষদের স্যুট রেঞ্জের ক্যাম্পে হাজির হয়। মানুষগুলো প্রথমে কোবাকে দেখে মনে করে হয়তো সে খেলা করছে, তবে হঠাৎ করেই কোবা মানুষদের থেকে বন্দুক কেড়ে নিয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলে। শুধু তাই নয়, কিছুক্ষণ পরে আরো একটা মানুষকে গাড়ির ভিতর গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ম্যালকম ও তার লোকেরা জলবিদ্যুৎ কেন্দ্রটাকে পুরোপুরি ঠিক করে ফেলেছে। তারা দেখতে পায় আশেপাশে বিদ্যুৎ সংযোগ চলে এসেছে। সিজার তাদেরকে সাথে নিয়ে উঁচু একটা জায়গায় যায়। সেখানে গিয়ে দেখতে পাই শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে এসেছে। এদিকে সিজার দেখতে পাই তার স্ত্রীও প্রায় সুস্থ হয়ে উঠেছে, অর্থাৎ মানুষের দেওয়া ঔষধগুলো কাজ করেছে। তার কিছুক্ষণ পর সিজার কোবাকে দেখতে পাই কোবার হাতে বন্দুক ছিল। অন্ধকারে কোবা এসে সিজারকে গুলি করে দেয়। সিজার অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। এই সিনেমাটার এখানে খুবই মর্মান্তিক একটা টার্নিং পয়েন্টে মোড় নেয়। সেই সাথে কোবা শিম্পাঞ্জিদের কলোনিতে আগুন ধরিয়ে দেয়। সবাই মনে করে মানুষরা কলোনিতে তাদেরকে মারার জন্য আগুন ধরিয়েছে। এরপর কোবা সকল শিম্পাঞ্জিদের বোঝায় এই মানুষগুলি সিজারকে হত্যা করেছে এবং সাথে আমাদের কলোনিতেও আগুন ধরিয়ে দিয়েছে। তাদের এখন চুপচাপ বসে থাকলে চলবে না, মানুষদের উপর আক্রমণ করতে হবে। কোবার কথা মতো শিম্পাঞ্জিরাও মানুষদের উপর আক্রমণ করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বৃদ্ধ শিম্পাঞ্জিটা ম্যালকমদের একটা রাস্তা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে কোবা বুড়ুয়াইকে বলে তুমি নিজের হাতে তোমার বাবার হত্যার প্রতিশোধ নিবে। এদিকে বিদ্যুৎ আসার কারণে মানুষরা আনন্দ উল্লাস করতে শুরু করে। লিডার ডেফলস রেডিওর মাধ্যমে অন্যান্য মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই ফাঁকে শিম্পাঞ্জিরা মানুষদের অস্ত্র রাখার জায়গায় হামলা করে সব অস্ত্র নিয়ে মানুষদের উপর এলোপাথারি হামলা করতে শুরু করে। ততক্ষণে ডেফলসও তার লোকজন সহ বন্দুক নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে শুরু করে। এখানেই শুরু হয় ভয়াবহ এক যুদ্ধ। কোবার মিথ্যে অহংকারের জন্য অনেক অসহায় শিম্পাঞ্জিরা জীবন হারায়। শিম্পাঞ্জিরা অনেক শক্তিশালী ছিল, তারা মানুষের ট্যাঙ্ক ভেঙে ফেলে এবং যুদ্ধ করার জন্য শেল্টার ভেঙে ভিতরে চলে আসে। এদিকে ম্যালকম ও তার লোকেরা পালানোর সময় জঙ্গলের ভিতর সিজারকে একটা জায়গায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা সিজারের কাছে গিয়ে দেখতে পায় সিজার এখনো বেঁচে আছে। তারা কোনো মতে সিজারকে গাড়িতে তুলে তার চিকিৎসা করার ব্যবস্থা করে। ম্যালকম বুঝতে পারে না সিজারের এমন অবস্থা কি করে হলো, কে তাকে গুলি করলো। সিজার বলে কোনো মানুষ আমাকে গুলি করেনি, একটা শিম্পাঞ্জি আমাকে গুলি করেছে। আমাকে দ্রুত উইলিয়ামের বাড়িতে নিয়ে চলো, অর্থাৎ যেখানে সিজার ছোট থেকে বড় হয়েছে। ম্যালকম সেখানে এসে সিজারের সঙ্গে উইলিয়ামের একটা ছবি দেখতে পাই। প্রথম পার্টে যেমনটা দেখেছিলাম, সিজারকে উইলিয়াম বড় করেছিল। তো এই ঘটনার পর সিজার পুরোপুরি ভেঙে পড়ে, কেননা সে বুঝতে পারেনি তাকে শিম্পাঞ্জিরা এইভাবে মারার চেষ্টা করবে। তারাও মানুষের মতো বিশ্বাসঘাতকতা করতে পারে। অন্যদিকে মানুষের কলোনিটা সম্পূর্ণ শিম্পাঞ্জিরা ঘিরে ফেলে। কোবা একটা মানুষকে ধরে ছোট্ট একটা শিম্পাঞ্জিকে বলে এই মানুষটাকে মেরে ফেলতে, কিন্তু এই ছোট্ট শিম্পাঞ্জি তেমনটা করে না। তাই কোবা প্রচন্ড রেগে গিয়ে এই ছোট্ট শিম্পাঞ্জিটাকে নিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। চোখের সামনে এমন মৃত্যু দেখে বাকি শিম্পাঞ্জিরা অনেক ভয় পেয়ে যায়। ব্লু আই ভয়ে কি করবে কিছুই বুঝতে পারে না। কোবা তখন বলে সিজার এখন আর বেঁচে নেই, তাই এখন সবাই আমার নেতৃত্বে কাজ করবে। যারা কোবার নির্দেশ মানতে চায় না, কোবা তাদেরকে মানুষদের মতো একটা সেলে বন্ধ করে রাখে। অন্যদিকে সিজারকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় ঔষধ আনতে ম্যালকম একা একা লুকিয়ে বেরিয়ে পড়ে শহরে। এমন সময় প্রয়োজনীয় ঔষধ নিতে ম্যালকমকে ব্লু আই দেখে ফেলে। বন্দুক নিয়ে তার কাছে এগিয়ে আসলে ম্যালকম তাকে বোঝায় তোমার বাবাকে আমি হত্যা করিনি, তোমার বাবা এখনো বেঁচে আছে। তুমি চাইলে আমার সঙ্গে গিয়ে তোমার বাবাকে দেখতে পারো। এরপর ব্লু আইকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যায়।
ব্লু আই সিজারকে দেখে অনেক খুশি হয়। সিজার তার ছেলেকে সত্যটা খুলে বলে। সে বলে, আমাকে কোবাই গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছে। এই কথা শুনে ব্লু আই বলে, আমি কোবাকে মেরে ফেলবো। তবে সিজার তাকে এমনটা করতে নিষেধ করে। তার কাছে দুর্দান্ত একটা প্ল্যান রয়েছে এবং ব্লু আই তার বাবার কথা মতো প্রত্যেকটা শিম্পাঞ্জিদের সেল থেকে মুক্ত করে দেয়। সেই সাথে যে মানুষগুলোকে বন্দী করে রাখা হয়েছিল তাদেরকেও মুক্ত করে দেয়। অন্যদিকে ডেফলস শিম্পাঞ্জিদের মারার জন্য একটা টাওয়ারে বোমা সেট করে রেখেছে। তখন ম্যালকম এমনটা করার জন্য তার লিডারকে নিষেধ করে, কারণ সে সিজারকে আরো কিছুটা সময় দিতে চায় এই যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু ম্যালকমের বস তার কথাই কোনো ভরসা করতে পারে না। তার চোখে প্রত্যেকটা শিম্পাঞ্জি এখন শত্রু। ততক্ষণে যুদ্ধ থামানোতে অনেক দেরি হয়ে যাবে, কারণ এর অনেক আগেই ডেফলস রেডিওর মাধ্যমে অনেক মানুষদের কাছে সাহায্য চেয়েছে। কিছুক্ষণের ভিতর মানুষরা সমস্ত সৈন্য নিয়ে শিম্পাঞ্জিদের সঙ্গে যুদ্ধ করার জন্য এখানে হাজির হবে। এদিকে কোবা আর সিজার দুজন মুখোমুখি হয়ে সেই ব্রিজের উপর মারামারি করতে শুরু করে। তখনই ডেফলস টাওয়ারটা ব্লাস্ট করিয়ে দেয়। যেমনটা চেয়েছিল টাওয়ারটা তেমন ভাবে ভেঙে পড়েনি। সিজার আর কোবা দুজনেই বেঁচে ছিল। তারা দুজনেই এখনো পর্যন্ত লড়াই করছিল। কোবা একটা বন্দুক জোগাড় করে এলোপাথারি সব শিম্পাঞ্জিদের উপর গুলি করতে থাকে। এটা সিজার দেখে তার উপর গিয়ে হামলা করে। কোবা সেখান থেকে নিচে পড়ে গেলেও কোনো মতে একটা লোহা ধরে উপরে ঝুলে থাকে এবং সিজারের কাছে বারবার অনুরোধ করে এবারকার মতো তার প্রাণ ভিক্ষা চায়। কিন্তু সিজার তার কোনো কথাই শোনে না। সে কোবাকে উঁচু থেকে নিচে ফেলে দেয়। সেখানেই কোবা মারা যায়। এদিকে অন্যান্য শিম্পাঞ্জিরা ম্যালকমকে ধরে মারার চেষ্টা করে। তখন সিজার ম্যালকমকে ছেড়ে দিতে বলে। ম্যালকম সিজারের কাছে এসে বলে, তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। খুব দ্রুত মানুষরা তাদের সৈন্য নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে। তখন সিজার ম্যালকমের কানে কানে বলে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা বরং এখান থেকে নিজেদের প্রাণ নিয়ে পালাও। এরপর তাকে ফাইনাল গুড বাই জানিয়ে দেয়। সিজার বাকি এপসদের একত্রিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। আর এখানেই এই গল্পটা শেষ হয়। এর পরবর্তী পর্বে আমরা একটি দুর্দান্ত যুদ্ধ দেখতে পারবো, যেখানে মানুষ এবং শিম্পাঞ্জিরা যুদ্ধ করবে। আর এই যুদ্ধতে কারা জয়লাভ করে আর এই মানুষ এবং শিম্পাঞ্জিদের শেষ পরিণতি কি হয় সেটাই দেখবো পরবর্তী পর্বে। তো পরবর্তী পর্বটি দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের গল্পটা কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন।